দুপুরের সময়ের সঙ্গে আছি শাইলা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্প্রদায়িক হামলার মূল পরিকল্পনাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নোয়াখালীর ঘটনায় জড়িত বিএনপি নেতা বুলু আদালতের স্বেচ্ছাসেবক দলনেতা। টিউমার অপারেশনের পর বেগম জিয়াকে আইসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে, জানালেন চিকিৎসক। বিদেশ নিয়ে চিকিৎসা করতে চায় পরিবার। বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের সব সুবিধা দেবে সরকার। বাণিজ্য ও বিনিয়োগ সামিটে প্রধানমন্ত্রী। জোরদার করা হয়েছে বাণিজ্য কূটনীতি। উদ্বোধনের 4 বছরের মাথায় চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভারের পিলারে বড় ধরনের ফাটল। একমুখী যান চলাচল বন্ধ। নির্মাণ ত্রুটির কারণ দাবি মেয়রের। এবং মাদক মামলায় আবারও আদালতে চিত্রনায়িকা পরিমণি। তৃতীয় দফায় জামিন মঞ্জুর। চার্জশিট আমলে নেয়ার বিষয়ে আদেশ 15 নভেম্বর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সম্প্রীতি সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পুলিশ বলছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিনা উস্কানিতেই পরিকল্পিতভাবে কর্মসূচিতে হামলা করা হয়েছে। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। এর আগে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে সম্প্রীতির মিছিল আয়োজন ছিল বিএনপির। বেলা 11টায় শুরুর কথা থাকলেও সকাল 9:30 থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। বক্তব্যে বিএনপির নেতারা সাম্প্রতিক ঘটনায় সরকারকেই দায়ী করেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার এদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, সারা দেশে এই তাণ্ডবের প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে। এদিকে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার সুপরিকল্পিতভাবেই গণতন্ত্রকে হত্যা করেছে। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। তারা কোনো সমস্যাই সমাধান করতে পারেনি। তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা তারা তৈরি করে, তারা আজকে মানুষের অধিকার থেকে ব্যাহত করে, তারা আজকে বিভিন্নভাবে জনমানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সরকার পতনের আন্দোলন বেগবান করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নয়াপল্টনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপি উস্কানি দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করাই দলটির উদ্দেশ্য। দুপুরে সচিবালয়ের সাংবাদিক ফোরামের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী আরও বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক ঘটনায় দায়ীদের শতভাগ শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি। কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তারের পর এখন চেষ্টা চলছে অন্যদেরও খুঁজে বের করার। এখন পর্যন্ত সেখানকার দায়ের করা 10 মামলায় 18 জন সহ গ্রেপ্তার করা হয়েছে 64 জনকে। তবে শুধু কুমিল্লা নয়, নোয়াখালী, চাঁদপুর, রংপুর সহ সবগুলো ঘটনায় দায়ীদের শনাক্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শতভাগ নিশ্চিত হয়ে 2-1 দিনের মধ্যে সবার নাম প্রকাশ করা হবে। কোনো হিন্দু দুঃসাহস হবে না যে একটা কোরআন শরীফকে তারা করে, সেটাই প্রমাণিত হয়েছে। এবং যেই ছেলেটি করেছে আমাদের পুলিশ বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে। নোয়াখালীতে কিন্তু তারা নাম বলে দিয়েছে। আমরা আরও কনফার্ম হওয়ার জন্য নামগুলো এখন আপনাদের সম্মুখে আমরা বলবো না। আপনাদের এমন নামও শুনবেন যারা আপনাদেরও খুব পরিচিত ব্যক্তিদের নামও এসে গিয়েছে। রংপুরে যেটা সেখানেও নাম আসছে। কাজেই সবগুলো আমরা আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেব। বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে কোনো সংঘর্ষের ঘটনায় উস্কানি দেয় বিএনপি। পল্টনে যে ঘটনা ঘটছে, বিএনপি কিন্তু সবসময় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তারা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, একটা উস্কানি দেওয়ার জন্য
বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার একটা উস্কানি দেওয়ার জন্য এগুলো করে থাকে। রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসন বিরোধীরা আরসার সহযোগিতায় সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জেলখানার থেকে যাতে ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর মন্দিরে হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতার সম্পৃক্ততার কথা আদালতে জানিয়েছেন জেলার স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল। দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার ফয়সাল সোমবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় চৌমোহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনার উস্কানিদাতা হিসেবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। এ ঘটনায় গত 24 ঘন্টায় সিলেট ও নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির 3 নেতাকর্মী সহ আরও 8 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। বিএনপির যে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, তার নাম দিয়ে 164 ধারা আরও 14 জনের নাম, টোটাল 15 জন বিএনপি নেতাকর্মীর নামে সে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তাদের সহযোগিতায় বা তাদের প্ররোচনা বা বিভিন্ন সময় তাদের সাথে গোপন বৈঠকে সে এই সিদ্ধান্তগুলো হয় এবং এই সিদ্ধান্ত মোতাবেক সে মূলত এই কাজটি করেছে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দু সম্প্রদায়ের জন্য বিএনপি মায়াকান্না করলেও তারা ঘটনার বিচার চায় না। এদিকে লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনার পরিকল্পনা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ করছেন বিএনপি ও আওয়ামী লীগ নেতারা। এ অবস্থায় রাজশাহীতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বললেন, লন্ডন থেকেই কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনার পরিকল্পনা হয়েছে। তিনি জানান, দীর্ঘ 1 মাস ধরে বিএনপি হামলার ষড়যন্ত্র করেছে। সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে, দীর্ঘ 1 মাস ধরে পরিকল্পনা করে প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে। এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা। এদিকে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা সরকারের নীল নকশা বলে বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, পূজা মণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার করছে। তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করলেও প্রকৃতপক্ষে পূজা মণ্ডপে হামলার পর হামলার বিচার তারা চাননি। মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও বিএনপি এখনো হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ মোড়ে আজও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। হাতে প্ল্যাকার্ড, রাজপথে শত মানুষের দীপ্ত কণ্ঠে স্লোগান। মঙ্গলবার সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করে মুক্তিযোদ্ধা মঞ্চ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে রাজধানীর শাহবাগ মোড় প্রদক্ষিণ করে। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এদিন শাহবাগে অবস্থান নেন সনাতন ধর্মাবলম্বীরা। মানববন্ধন করে বিভিন্ন সামাজিক সংগঠনও। মানববন্ধনে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সুষ্ঠু বিচার হচ্ছে না। কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে আর না হয় তা নিশ্চিতের দাবি জানান সনাতন ধর্মাবলম্বীরা। সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। আমরা কোনো ধর্মান্ধতা চাই না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক জাতি, আমরা বাঙালি। আমরা চাই সবাই ভবিষ্যতে একসঙ্গে মিলেমিশে এক কাতারেই থাকতে। বাংলাদেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
জাপানি রাজকুমারীর প্রেম কাহিনী ও বিয়ে নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। টিউমার অপারেশনের পর বেগম জিয়াকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার তার টিউমার অপারেশন করা হয়। পরে বায়োপসি করতে দেন চিকিৎসকরা। সে রিপোর্ট আসার পর তার চিকিৎসায় করণীয় কী নির্ধারণ করা হবে। এদিকে বিদেশে নিতে তার পরিবার সরকারের অনুমতির অপেক্ষায় আছেন বলেও জানান তার চিকিৎসকরা। বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে গত 12ই অক্টোবর দ্বিতীয়বারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। করা হয় বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা। ধরা পড়ে ছোট একটি টিউমার। 13 দিন পর সোমবার তা অস্ত্রোপচার করে বায়োপসি করা হয়, যার ফলাফল জানতে সময় লাগবে বলে জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসকরা। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি ও হার্ট সহ নানা জটিলতায় ভুগতে থাকা বেগম জিয়ার টিউমারের বায়োপসির পর কেমন আছেন তিনি, এ বিষয়ে জানতে চাইলে তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান জানান, নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম জিয়াকে নেওয়া হয়েছে কেবিনে। অনেকটা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। গুরুতর অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদনে সরকার সাড়া দিচ্ছে না অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, বিএনপি ও তার পরিবার এখনও সরকারের অনুমতির অপেক্ষায় আছেন। আগস্ট মাসে ওনারা বলছে পরিবারের পক্ষ থেকে যে আমাদের পরীক্ষা নিরীক্ষা ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে বলছি। এই আশাতেই ওনার পরিবার এখনো আশাবাদী। দুর্নীতির 2 মামলায় কারাদণ্ডের পর বেগম জিয়াকে 2 বছরের অধিক সময় পর সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয় গত বছরের 25শে মার্চ। এরপর চলতি বছরের 10ই এপ্রিল করোনায় আক্রান্ত হলে 27 তারিখ প্রথমবারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে। 53 দিন চিকিৎসা শেষে গত 19শে জুন বাসভবন ফিরোজায় ফিরলেও প্রায় 5 মাস পর আবারও হাসপাতালে ভর্তি হলেন সাবেক প্রধানমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো ও নীতিগত সুবিধা দিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দক্ষিণ এশিয়ার বাজারও ধরতে পারবেন ব্যবসায়ীরা। সকালে গণভবন থেকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক বিভিন্ন সমীক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে 2030 সাল নাগাদ বাংলাদেশ পরিণত হবে 24তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে। কৃষি, চামড়া, হিমায়িত খাদ্যসহ তথ্য প্রযুক্তি শিল্পে এখন বড় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে যাচ্ছে দেশ। 110টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঢাকায় আয়োজিত 7 দিনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট মঙ্গলবার সকালে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 38টি দেশের অন্তত 500-র বেশি প্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। বিনিয়োগ বান্ধব পরিবেশের উন্নতির জন্য আমরা অবকাঠামো সহ অন্যান্য নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই 100টা অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ করার সুযোগ রয়ে গেছে, যেগুলো ইতিমধ্যে প্রায় 40,000 লোকের কর্মসংস্থান হয়েছে এবং আরও 8 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রায় 13 বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের লাভজনক ঠিকানা হবে এই বদ্বীপ। কূটনীতির ক্ষেত্রে এটা ইকোনমিক ডিপ্লোম্যাসিটাই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার। প্রাচ্য পাশ্চাত্য ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে। অর্থনীতি চাঙা করতে বিশ্ববাজারে রপ্তানি পণ্যের ঝুলিতে নতুন পণ্য যোগ করার উদ্যোগ নিতেও ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকারে জেলেরা। মাওয়া আড়তে ইলিশ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দামে আগুন।
নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের বহদ্দার হাটের এম এ মান্নান ফ্লাইওভারের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে একমুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নকশা ও নির্মাণ ত্রুটির কারণে পিলারে এই ফাটল দেখা দিতে পারে বলে জানান সিটি কর্পোরেশনের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বহদ্দার ফ্লাইওভারের র্যাম্পের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে আরাকান সড়কমুখী র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট নিরসনে সিডিএ নগরীর সুলভবহর থেকে বহদ্দারহাটের 1 কিলোমিটার এলাকা পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2010 সালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে 2012 সালে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 14 জন মারা যান। পরে নির্মাণ কাজ শেষে 2013 সালে এটি উদ্বোধন করা হয়, কিন্তু তেমন কার্যকর না হওয়ায় যানজট নিরসনে র্যাম্প নির্মাণ করে 2017 সালে উড়াল সড়কটি খুলে দেওয়া হয়। 4 বছরের মাথায় 2টি পিলারে ফাটল দেখা দিয়েই আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। না, নির্মাণ কাজে যদি থাকবেন, ত্রুটি না থাকলে এরকম পিলারের আগার মাথা তো ফাটার কথা না। হঠাৎ যদি হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষতি হবে। সিটি মেয়রের কাছে আবেদন জানাচ্ছি, এই কাজটা যেন অতি শীঘ্রই এটা একটা বিকল্প ব্যবস্থা করেন। নকশা কিংবা নির্মাণে গাফিলতির কারণে পিলারে এ ফাটল দেখা দিতে পারে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। এই লুপটা নাকি মূল ডিজাইনের অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীতে এটা ইনক্লুড করা হয়েছে, যার প্রেক্ষিতে যেহেতু মূল ডিজাইনই ছিল না, কাজে এখানে ডিজাইনের হয়তো একটা ফল্ট থাকতে পারে। এদিকে ক্ষতিগ্রস্ত পিলার 2টি পরিদর্শনে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র। নির্মাণগত ত্রুটি আছে উল্লেখ করে যে কোনো দুর্ঘটনা রোধে র্যাম্পের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র। নির্মাণের ত্রুটি থাকার দরুন ফাটলটা সৃষ্টি হয়েছে। আমরা আজকেই সিডিএকে চিঠি দেব, এটার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিক দিয়ে কোনো গাড়ির চলাচল আপাতত হবে না। বহদ্দার ফ্লাইওভারের র্যাম্পটি 326 মিটার দীর্ঘ ও 6.7 মিটার চওড়া। 2012 সালে বহদ্দার ফ্লাইওভারের গার্ডার ধসে 14 জন নিহত হয়েছিল, যার ক্ষত এখনও শুকায়নি বহদ্দারবাসীর। তাই ক্ষতিগ্রস্ত পিলার 2টি সংরক্ষণ করে দুর্ঘটনার হাত থেকে নগরবাসীকে রক্ষা করবে এই প্রত্যাশা এখন সকলের। নগরীর বহদ্দার ফ্লাইওভারের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের বহদ্দার হাটে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের আরাকান সড়কমুখী র্যাম্পের 2টি পিলারে ফাটল দেখা দেওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে শহরের ফ্লাইওভারের নিচের দিকে যে গাড়ি চলাচল করছে এই মুহূর্তে প্রচণ্ড চাপ রয়েছে এবং যানজটেরও সৃষ্টি হচ্ছে। আমরা জানি চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের যে র্যাম্প রয়েছে সেই র্যাম্পের একটি অংশ দিয়ে মহড়ার দিকে চলে যায়, কালুরঘাটের মহড়ার দিকে, এবং আরেকটি অংশ দিয়ে উপরের দিকে উঠে 2 নম্বর গেট কিংবা নগরীর যে লালখান বাজার রয়েছে সেই লালখান বাজার মুখী গাড়িগুলো প্রবেশ করত এবং নিচের দিকে গাড়ি চলাচল অনেকটাই সহজভাবে যাতায়াত করত। কিন্তু গতকাল রাত 11টার পর থেকে যখনই বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের 2টি পিলারে ভাঙন দেখা দেয়, 11টার পর থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই কারণে এই মুহূর্তে নগরীর যে বহদ্দারহাট এলাকা রয়েছে, বহদ্দারহাট এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে, গাড়ির চাপ রয়েছে। বিশেষ করে বাস, মিনি বাসগুলো এখানে আছেন এবং বিশেষ করে যারা অফিস কর্মজীবী মানুষজন রয়েছে তাদেরকে আমরা দেখছি প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়েছে। সেক্ষেত্রে পুরো শহর জুড়েই কিন্তু একটি র্যাম্প বন্ধ থাকার কারণে কিন্তু শহরের বহদ্দারহাট এলাকায় প্রচণ্ড চাপ পড়েছে। অন্যদিকে বলা যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ঠিক সকাল 11টায় বহদ্দারহাটের যে ফ্লাইওভারের যে র্যাম্পের যে পিলারের দুর্ঘটনাস্থল সেই জায়গাটি দেখতে এসেছিলেন এবং তিনি বলেছেন নির্মাণে ত্রুটি থাকার কারণে হয়তো এরকম একটি ঘটনা হতে পারে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন 2টি কারণে ঘটনাটি ঘটতে পারে। হয় নকশায় কোনো ত্রুটি থাকতে পারে, না হলে যে নির্মাণ যে ত্রুটি সেই ত্রুটির মধ্যে যে কোনো একটি ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে যেহেতু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ফ্লাইওভার নির্মাণের দায়িত্ব পালন করেছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যারা বিশেষজ্ঞ দল রয়েছে তারা যখনই এখানে আসবেন এবং তারা আসার পর দেখবেন আসলে এখানে ফাটল সৃষ্টি হয়েছে কিনা, না অন্য কোনো বিষয় রয়েছে, সব বিষয়ে আসলে বিশেষজ্ঞ টিম আসার পর বোঝা যাবে। তবে 2012 সালে বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণাধীন অবস্থায় একটি দুর্ঘটনা ঘটেছিল, যেখানে 14 জনের প্রাণহানি ঘটনা ঘটেছে গার্ডার ধসে। সেই কারণে এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তাদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু একই ফ্লাইওভারের র্যাম্পের আবারও পিলারে ফাটল দেখা দিয়েছে এবং সাধারণ মানুষজন বলছেন অতি দ্রুত সিটি কর্পোরেশন এবং সিডিএ উদ্যোগ গ্রহণ করে এটা যথাযথ ব্যবস্থা নেবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর বহদ্দারহাট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।
মাদক মামলায় তৃতীয়বারের মতো জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি ও তার 2 সহযোগী। তবে বিচারক ছুটিতে থাকায় পেছানো হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার শুনানি। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 15 নভেম্বর। মাদক মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল 9:30টায় ঢাকা মহানগর আদালতে হাজির হন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। সঙ্গে ছিলেন সহযোগী অপর 2 আসামি। এদিন বিচারক ছুটিতে থাকায় পরীর বিরুদ্ধে সিআইডির দেয়া অভিযোগপত্রের শুনানি হয়নি। তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চাইলে ভারপ্রাপ্ত বিচারক তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 15 নভেম্বর। যেহেতু এরা এখানে আগে জামিনে ছিল, তারা আবার যেহেতু কোর্ট বদল হলে পরে আবার জামিন চাইতে হয়, তারা এখানে জামিন চেয়েছিল। আদালত দেখে আদালত 3 জনকেই জামিন দিয়ে দিয়েছে। যদিও পরিমণির আইনজীবীরা শুনানির তারিখ 1 মাস পেছানোর আবেদন করেছিলেন। তার আইনজীবী জানান শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার। যেহেতু পরিমণি দীর্ঘদিন জেল হাজতে ছিলেন, এরপর তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। পরবর্তীতে কোর্ট 15 তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছে। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। এই মামলায় 27 দিন জেলে ছিলেন আলোচিত এই নায়িকা। গত 4 অক্টোবর মাদকের সংশ্লিষ্টতা মেলায় পরিসহ 3 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদ সহ 10 জনকে গ্রেফতার করেছে র্যাব। তবে এই প্রতিষ্ঠানের মালিক জসিম পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে অন্তত 100 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ পেয়েছে র্যাব। র্যাবের মিরপুরের কার্যালয়ে সোমবার বিকেলে হাজির হন শতাধিক গ্রাহক। তারা সবাই ডিপিএস করেছিলেন কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে। তাদের মতো আরও অনেক গ্রাহক এখন লাভ তো দূরের কথা, আসল টাকাটাই পাচ্ছেন না। এই সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে 10 জনকে আটক করা হয়। র্যাব বলছে সমিতিটি অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছিল। 1 লাখ টাকা রাখলে পাওয়া যাবে 2000 টাকা। এমন লোভ দেখিয়ে অন্তত 20 থেকে 25,000 মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। জসিমউদ্দিন একটা অলৌকিক ভৌতিক চরিত্র, তাকে গ্রাহকরা কখনো দেখে নাই। তারা কিছু হতদরিদ্র মানুষ, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, এদেরকে প্রলুব্ধ করছে এবং 1 লাখ টাকা জমা করলে তিনি পাবেন 2000 টাকা প্রতি মাসে। মঙ্গলবার কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয় সমিতিটি মূলত নিম্নবিত্ত মানুষদের টার্গেট করত। সমবায় অধিদপ্তর থেকে 2006 সালে নিবন্ধন পায়। এরপর অধিদপ্তর থেকে অডিট হবার পরও কেন এর অনিয়ম ধরা যায়নি সেটিও খতিয়ে দেখবে র্যাব। সর্বশেষ অবস্থান গ্রিন রোডে ছিল, সুতরাং বাংলাদেশে আছে এটা বলা যেতে পারে। আমরা এখন চেষ্টা করব যাতে সে পালাতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। র্যাব বলছে কর্ণফুলী মাল্টিপারপাসের মালিক জসিম অন্তত 100 কোটি টাকা পাচার করেছে। রাজধানী সহ বহু জায়গায় রয়েছে তার একাধিক সম্পত্তি। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। রাজধানী ঢাকা সহ আশপাশের জেলা থেকে পাইকারদের পাশাপাশি শৌখিন ক্রেতাদের এখন উপচে পড়া ভিড়। তবে পদ্মার এই ইলিশের দাম বেশ চড়া। বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 1500 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রূপালী ইলিশের সয়লাভ পদ্মাপাড়ের এই মাওয়া মৎস্য আড়ত। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই বাঁধ ভাঙা স্রোতের মতো রাজধানী সহ বিভিন্ন অঞ্চলের ক্রেতারা এখানে ভিড় করছে ইলিশের স্বাদ নিতে। আড়তগুলো এখন ইলিশের সয়লাভ হলেও ক্রেতা বেশি থাকায় দামে আগুন। প্রকারভেদে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 1500 টাকা পর্যন্ত। এতে জেলে ও আড়তদাররা খুশি হলেও ক্ষুব্ধ ক্রেতারা। সাধারণ মানুষের নাগালের বাইরে বর্তমানে 1400, 1500, 1300 টাকা ইলিশ কেনার মতো সাধারণ মানুষের এটা সম্ভব না। দামের কারণে আমরা অনেকে আসছি মাছ কিনতে পারি না। দামটা বেশি, যারা কিনতে আছে কিনে হলে বিক্রয়ের থেকে কিনে হলে বেশি, তার জন্য মাছের দাম অনেক বেশি। এরই মধ্যে মাওয়ায় ঐতিহ্যবাহী আড়তটি সরিয়ে নিতে হবে 5 নভেম্বরের মধ্যে। সেতু বিভাগ নোটিশ দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আড়তদাররা। আমাদেরকে 15 দিন সময় দিয়েছে। আমাদের এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান
এই প্রতিষ্ঠানকে 15 দিনের মধ্যে উঠা যাওয়া এটা আমি বুঝতে পারি না, এবং আমরা আড়তদাররা সবাই এই ব্যাপারে হিমশিম খেয়ে গেছি। প্রতিদিন এই আড়তে কর্মসংস্থান হয় কমপক্ষে 2000 লোকের। ঝাঁকে ঝাঁকে এমন পদ্মার ইলিশের পসরায় প্রাণ ফিরেছে এই হাটের। জেলা মৎস্য অফিস বলছে গেল মৌসুমে 1972 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে, আর এবছর এর চেয়েও বেশি ইলিশ উৎপাদনের আশা করছেন তারা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সাধারণ মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে কেনা হলেও রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে বিআরটিসির 232টি বাস। সরকারি এই বাস নিজেদের স্টাফ বাস হিসেবে ব্যবহার করছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে ভাড়ায় খাটছে সরকারি বাস। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। বিআরটিসি বলছে সবাইকে সমান সেবা দেওয়ার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত। নাজমুস সালিহির রিপোর্ট। ঘর থেকে বের হওয়া নগরবাসীর বাসের জন্য এমন অপেক্ষা ঢাকা শহরের নিত্যদিনের চিত্র। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মেলে না গন্তব্যের বাস। তাই তো বাস দেখলেই হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। ধাক্কাধাক্কি করে বাসে উঠতে পারাই যেন প্রতিদিনের চ্যালেঞ্জ। 30 মিনিট 45 মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত রুটগুলোতে গাড়ি পাই না। যতগুলো সিট আছে তার থেকে যাত্রী বেশি, অনেক সময় দাঁড়িয়ে যেতে হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির হিসেব বলছে গণপরিবহনের সংকট সমাধানে রাজধানীতে প্রায় 700 বাস নামিয়েছেন তারা। খাতা কলমে বাসের সংখ্যা 700 হলেও যাত্রীরা বলছেন মাঝে মধ্যে দেখা মেলে বিআরটিসির বাস। বিআরটিসির বাসগুলো খুবই কম। তারা হচ্ছে মানে এত পরিমাণ লোক নাই, আর এত পরিমাণ তার একটা স্টপেজে ওয়েট করে যে মানুষ ভয়ে বিআরটিসি তারা এখানে ওঠে না। এর উল্টো চিত্র দেখা যাবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়, যেখানে অলস পড়ে আছে বিআরটিসির বাস। গণপরিবহন সংকটে রাস্তায় যখন মানুষের ভোগান্তি চরমে, তখন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 232টি বাস ভাড়া দিয়ে রেখেছে বিআরটিসি। বাসগুলো নির্দিষ্ট যাত্রীদের জন্য ভাড়া না দিয়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি নাগরিকদের। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া আছে। এটা আসলে চরম অনিয়ম, কারণ সাধারণ জনগণ চরম ভোগান্তি শিকার। যারা চাকরি করে তাদের কেন সুবিধা পাবে, সাধারণ জনগণকে জন্য সুবিধা পাবে না। তবে বিআরটিসির দাবি বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং সব শ্রেণীর মানুষকে সমান সেবার আওতায় আনতেই তাদের এই উদ্যোগ। এখানে যদি শুধু ইনকামের কথা চিন্তা করতাম, আমরা সেবার কথা চিন্তা না করে, তাহলে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানগুলোতে গাড়ি দিতাম না। সকল স্তরের যাত্রীদের সেবায় কিন্তু আমরা বদ্ধপরিকর, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গণপরিবহন সংকট সমাধানে নতুন 320টি বাস কেনার প্রকল্প গ্রহণ করেছে বিআরটিসি। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে পারলে খুব সহজেই বিভিন্ন পর্যায়ের বৈষম্য কমে আসবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে রাজধানীর একটি হোটেলে তিনি কথা বলেন। 11 নভেম্বর শুরু হতে যাওয়া তথ্য প্রযুক্তির অলিম্পিক খ্যাত এই সম্মেলনের এবারের আয়োজক বাংলাদেশ। ইন্টারনেটটাকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল নাগরিকের কাছে সুলভ মূল্যে সহজে আমরা পৌঁছে দিতে পারবো উচ্চ গতির ইন্টারনেট। তখন গ্রাম শহরের ব্যবধান দূর হবে, নারী পুরুষের বৈষম্য দূর হবে, শিক্ষা, স্বাস্থ্য, বিচার, এই যে পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করা সম্ভব শুধুমাত্র আইসিটির সর্বোত্তম ব্যবহারের মধ্য দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হারের দায় কেবল মাহমুদুল্লাহ লিটনের নয়, হেড কোচ রাসেল ডমিঙ্গো আর টিম ম্যানেজমেন্টও এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না। ব্যক্তিগত ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই সঙ্গে দলের ফিল্ডিং কোচের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নড়াইল এক্সপ্রেস। লঙ্কানদের বিপক্ষে লিটনের 2টা ক্যাচ মিসের মাসুল গুনতে হয় সুপার 12-এর প্রথম ম্যাচে 5 উইকেটের হার দিয়ে। এরপরেই সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন লিটন দাস। পরপর 3 ওভার পার্ট টাইম বোলারদের হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্তে বিশ্লেষকদের তোপের মুখে পড়েন ক্যাপ্টেন রিয়াদও। তবে মাহমুদুল্লাহ লিটনদের সাবেক অধিনায়ক তাদের কাঠগড়ায় তোলার আগে সামনে তুলে এনেছেন আরও বড় প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি অভিযোগের তীরটা ছুঁড়েছেন টিম ম্যানেজমেন্ট আর হেড কোচের দিকে।
মাশরাফি লিখেছেন, 10ম ওভারে পানি পানের বিরতিতে কোচ কি শুধু কুশল বিনিময় করতেই মাঠে ঢুকেছিলেন? গুরুত্বপূর্ণ ম্যাচ পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে কোচের পরামর্শ কার্যকর প্রমাণিত হয়। ডোমিঙ্গো কি আদৌ কোনো পরামর্শ দিয়েছেন রিয়াদকে? যদি দিয়েই থাকেন বা রিয়াদের পরিকল্পনা জানতে চেয়ে থাকেন, তবে তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের না পাঠিয়ে তিনি নিজেই বিষয়টা ব্যাখ্যা করতে পারতেন গণমাধ্যমের সামনে। মাশরাফি সমালোচনা করে এটাও লিখেছেন, যদি কোচের কোনো ইম্প্যাক্ট নাই থাকে তবে 12 ম্যানদের হাতে পানি পাঠিয়ে দিলেই হতো। এখানেই শেষ নয়, সার্জার উইকেট, মাঠের মাপ আর শ্রীলঙ্কার ব্যাটারদের নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক ছিল কিনা তুলেছেন সে প্রশ্নও। লঙ্কানদের টপ অর্ডারের বেশিরভাগই বাঁহাতি। সাকিব নাসুমদের মতো লেফট আর্ম স্পিনারদের যদি ব্যবহার নাই করা হয়, সেটার বিকল্প আগে থেকেই ভাবা উচিত ছিল টিম ম্যানেজমেন্টের, মনে করেন ম্যাশ। ইনিংস ব্রেকে এসব পরামর্শ না দিয়ে থাকলে কোচ কি শুধু খেলা দেখার জন্যই ডাগআউটে বসেছিলেন? এমন উষ্মাও প্রকাশ করেছেন দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। পোস্টের শেষের দিকটায় ফিল্ডিং কোচ রায়ান কুকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন নড়াইল এক্সপ্রেস। এর আগেও মিস ফিল্ডিং আর ক্যাচ মিসের অসংখ্য ঘটনা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে টাইগারদের। 2019 বিশ্বকাপের পর সব কোচিং স্টাফের চাকরি গেলেও বহাল তবিয়তে টিকে আছেন দক্ষিণ আফ্রিকান ফিল্ডিং কোচ, যার যুক্তিটা বুঝতে পারেন না মাশরাফি নিজেও। এছাড়াও দলে সিনিয়র ক্রিকেটারদের শীতল সম্পর্কটা মেরামত করাও যে হেড কোচের দায়িত্ব, সেটাও মনে করিয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপির সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, পরিকল্পিত হামলা, অভিযোগ মির্জা ফখরুলের। বিশৃঙ্খলায় উদ্দেশ্য বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নোয়াখালীতে সহিংসতার ঘটনায় জড়িত বিএনপি নেতা বুলু, আদালতে স্বেচ্ছাসেবক দলনেতার স্বীকারোক্তি। মূল পরিকল্পনাকারীরা চিহ্নিত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের সব সুবিধা দেবে সরকার। বাণিজ্য ও বিনিয়োগ সামিটে প্রধানমন্ত্রী। জোরদার করা হয়েছে বাণিজ্য কূটনীতি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।